রেকর্ড মুছে ফেলা কে এই সেনা কর্মকর্তা? এর ফিরে আসা ঠেকানো যাবে না। মাত্র সুর বদলিয়েছে ডক্টর ইউনুস, রুমিন ফারহানা। বাধা দিলে পাল্টা হামলার পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মাতে নিজ দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছেন, ঠিক সেই সময় ঢাকায় তার সেসব কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের তদানীন্তন মহাপরিচালক জিয়াউল আহসান। কে এই জিয়াউল? জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, এনএসআই সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিগত ১ দশকে বেশি সময় গুম, খুন ও ব্যক্তিগত ফোন কল আড়িপাথপা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছেন। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। জিয়াউল আহসানের জন্ম ১৯৭০ সালের ৪ ডিসেম্বর ঝালকাঠি জেলায়। ১৯৯১ সালের ২১ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ডাইভার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ১ বছরের মাথায় ২০০৯ সালে মেজর থাকাকালীন জিয়াউলকে র্যাব 2 এর ভাইস ক্যাপ্টেন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছরের ২৭ আগস্ট র্যাবের ইন্টেলিজেন্স উইং এর গোয়েন্দা শাখার দায়িত্ব পান তিনি। ৩ বছরের ব্যবধানে ২০১৩ সালে জিয়াউল পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই সময়ে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২.৫ বছর পর ২০১৬ সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার হয়ে গেলে তাকে এএনএসআর ইন্টারনাল অ্যাফেয়ার্সে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২২ সালের ২১ জুলাই এনটিএমসিতে মহাপরিচালক পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি এনটিএমসির প্রথম মহাপরিচালক হন। এই পদে থাকা অবস্থায় ৬ আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। উল্লেখ্য, এনটিএমসি তথ্য ও যোগাযোগের ডাটা পর্যবেক্ষণ, সংগ্রহ ও রেকর্ড করার পাশাপাশি ইলেকট্রনিক যোগাযোগ যেমন ফোন কল, ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন্টারসেপ্ট করে থাকে। আয়নাঘরের জনক। কথিত গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। কর্মকর্তা জিয়াউল আহসান আয়নাঘর এবং ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত আলাপ রেকর্ড করতেন জিয়াউল আহসান। এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকারদলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রী ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। প্রসঙ্গত, জিয়াউল আহসান সর্বশেষ এনটিএমসির মহাপরিচালক ছিলেন। গত ১৫ বছর আলোচিত ও প্রভাবশালী এই কর্মকর্তাকে শেখ হাসিনা সরকার পতনের পরদিন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। শেখ হাসিনা সরকার আমলে গুম ও খুনের ঘটনায় জিয়াউল আহসানকে অন্যতম কুশীলব দাবি করে তিনি সহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছে গুমের শিকার ব্যক্তিদের সংগঠন মায়ের ডাক। গ্রেফতার হয়ে তিনি বর্তমানে জেলে আছেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার বিচার শুনানি চলছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা ও বিশৃঙ্খল রাজনীতির কারণে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। তার দাবি, দেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানোর মতো শক্তি কারো হাতে নেই। সোমবার এক বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আজও শুধু স্থগিত, কখনোই নিষিদ্ধ নয়। সরকার তার হিসাব নিকাশে এই সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের ফিরে আসার দরজা এখনো খোলা রয়েছে। তারা চাইলে যে কোনো সময় আবার সংগঠিত হয়ে ময়দানে নামতে পারে। রুমিন ফারহানা আরও বলেন, গত ১৫ বছরের ভয়াবহ দুঃশাসন, দুর্নীতি আর ২০২৪ সালের রক্তক্ষয়ী পরিস্থিতির পর মানুষ ভেবেছিল
অন্তর্বর্তী সরকার হয়তো একটা শান্তিপূর্ণ ও নিরাপদ স্মুথ ল্যান্ডিং দেবে, কিন্তু সেটি ঘটেনি। সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার অবনতির সুযোগেই আওয়ামী লীগ আজ নতুন করে মাথা তুলতে শুরু করেছে। ধানমন্ডি বনানীতে তাদের ঝটিকা মিছিলের ঘটনা প্রমাণ করছে আওয়ামী লীগের ফিরে আসাকে আর কেউ ঠেকাতে পারবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হবে। এখনো ৪ মাস সময় রয়েছে। এই সময় নতুন জোট, অদ্ভুত সমীকরণ এবং ভেতরের সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ আবারও দৃশ্যপটে উঠে আসবে। আওয়ামী লীগের প্রার্থীরা অন্য প্রতীকে নির্বাচন করেছে। আমি চাই না সেই অন্ধকার ইতিহাস আবার পুনরাবৃত্তি হোক। তবে অন্তর্বর্তী সরকার যদি এখনই ব্যর্থতা কাটিয়ে না ওঠে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকে বলছেন, বিএনপির ভেতর থেকেই এখন আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান নিয়ে ভয় আর শঙ্কা প্রকাশ পাচ্ছে। আর এই শঙ্কা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই আন্দোলন দমাচ্ছে। সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থান্বেষী কুচক্রী মহল। প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পূর্ণ চেহারায় ফিরিয়ে আনতে ২৪-এর গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ১ ঘণ্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির ৩২ নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে তাদের। ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। একটি সূত্র জানায়, ইতোমধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এজন্য সন্দেহভাজন এসব সদস্যের সার্বিক গতিবিধি অনুসরণ করতে অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্স টিম সেট করা হয়েছে। এদিকে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতোমধ্যে এই চক্রের অনেককে পুলিশ গ্রেফতার করেছে, বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তবে বিপদের বিষয় হলো, অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্য থেকে ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য কিছু অভিযান ব্যর্থ